অনুরূপ মায়ের পা জড়িয়ে ধরে বসে আছে ঘণ্টাখানেক যাবৎ। ও আজ পণ করেছে মাকে মানিয়েই তবে ক্ষান্ত হবে। কিন্তু কলি বেগম ছেলের এমন বুদ্ধিহীন আচরণে ভীষণ দুঃখ পেয়েছেন। ওর যদি পছন্দই থাকতো তাহলে বললেই পারতো। তিনি টিপিক্যাল বাংলা মায়েদের মতো নাকি? ছেলের পড়াশোনা থাকাকালীন তো তিনি নিজেই বলতেন কাউকে পছন্দ করতে বা প্রেম করতে, কিন্তু তখন অকর্মার ঢেকিটা কিছু করতে পারল না। অগত্যা বাধ্য হয়ে বিড়ালের গলায় ঘণ্টা ঝুলানোর জন্য তাকেই নামতে হলো। এইদিকে বিড়াল যে নিজেই নিজের গলায় ঘণ্টা ঝুলিয়ে এসেছে সেটা কে জানতো। বড় হয়ে বিড়াল হোক বা মানুষ হোক সিয়ানা হয়ে যায়। তবে মিলাতের ছবি দেখে মনে মনে তিনি মেয়েটাকে পছন্দ করেছেন, কিন্তু এত সহজে গলবেন না। না জানিয়ে বিয়ে করার শাস্তি এই ছেলেকে অবশ্যই পেতে হবে। অনুরূপ কি করবে বুঝতে পারল না, চিন্তায় পড়ে গেল। মায়ের রাগ ভাঙাতে পারছে না তো বউ রাগ করলে কিভাবে ভাঙাবে। অনুরূপ এবার বাবাকেও ধরল ওর হয়ে ওকালতি করার জন্য। আমিনুল সাহেব এক কানে ধরে বলল, না বাবা, অকাজ তুমি করেছ, সামলাবেও তুমি, আমি পারবো না। পরে তুমি তো চলে যাবে, এই রমণীর নখরা আমার দেখতে হবে। বিয়ে তো হয়েছে, দেখো বউ কি জিনিস। অনুরূপ গর্বের সুরে বলল, আমার বউ তোমার বউয়ের থেকেও ভালো। আমিনুল সাহেব কপট রেগে বলল, কি তুই আমার বউকে, মানে তোর মাকে খারাপ বললি? এখনই বলছি তোর মাকে, দাঁড়া। অনুরূপ সাথে সাথে বাবার পা জড়িয়ে ধরে বলল, দয়া করো বাবা, আর ভেজাল লাগিও না। আমিনুল সাহেব এবার শান্ত গলায় বললেন, তুই এক কাজ কর, অনশন শুরু কর। মায়ের সামনে ছেলেমেয়েরা না খেয়ে কষ্ট করলো, সেটা মায়েরা সহ্য করতে পারে না। অনুরূপ খুশি হয়ে বলল, বুদ্ধি তো ভালোই, আমি সবসময় ভালো বুদ্ধি দিই বাবা, তুমি দমকল বাহিনী। আমিনুল সাহেব হাসলেন ছেলের কথায়। কলি বেগম ছেলের জন্য রান্না করলেন ঠিকই, কিন্তু নিজে খেতে বসলেন না। এদিকে বাপের কথা মতো ছেলেও বসলো না খেতে। ড্রয়িং রুমে কাপড় বিছিয়ে তার ওপর বসলো। সামনে সাইনবোর্ড ঝোলানো, না মেনে নিলে অমরণ অনশন। কলি বেগম বিরক্ত হলেন ভেতরে ভেতরে। এমন ফালতু বুদ্ধি দিল কে ছেলেটাকে? এত কষ্ট করে রান্না করা খাবার এখন খাবে না ছেলেটা, এটা নিশ্চয়ই তার বুড়োটার বুদ্ধি। ভগ্ন হৃদয় নিয়ে চট্টগ্রাম ফিরল রেভান। জীবনে দ্বিতীয়বার ব্যর্থ হবার পর আজকের পর থেকে ভালোবাসা নামক চ্যাপ্টারটাই বাদ দিয়ে দিয়েছে সে। এবার পরিবার যাকে গলায় ঝুলিয়ে দেবে তাকেই করবে বিয়ে। রেভান বাসায় ফিরে নিজের বিয়ের জন্য মেয়ে দেখতে বলল। এতদিনে ছেলে রাজি হয়েছে বলে সালেহা বেগম বেজায় খুশি। তিনি ছেলের বিয়েটা দেখে শুনে অনেক ভালো ঘরে করাবেন। মিলাদ দুপুরের খাবারের পর অনুরূপকে ফোন করলো। অনুরূপ ফোন কেটে দিয়ে কল টেক্সট করলো, আমি অনশনে আছি, এখন কথা বলবো না। কিসের অনশন? মা রাগ করে বসে আছেন, তাকে মানানোর জন্য বসেছে অনশনে। তাহলে আমাকেও নিতেন, আমিও বসতাম অনশনে। এবার ফেল হলে পরের বার তোমাকেও নেব। আচ্ছা, কিন্তু বেশিক্ষণ অনশনে থাকার দরকার নেই, খেয়ে নিয়েন। আচ্ছা বউ। মিলাত হাসল। লোকটাকে বিয়ে করেছে মাত্র কয়েকদিন হলো, এই কয়েকদিন এসে এমনভাবে বউ বউ করে যে কত যুগের সংসার তাদের। মিলাতের অবশ্য ভালো লাগে, দুই অক্ষরের নাম, তবু কি অদ্ভুত সুন্দর অনুভূতি দিয়ে যায়। অনশন করতে করতে ওই চাদরের ওপরই ঘুমিয়ে পড়েছে অনুরূপ। বিকেলে ঘুম থেকে উঠে কলি বেগম ছেলেকে এই অবস্থায় দেখে ওর কাছে গিয়ে ডেকে বললেন, এই হতচ্ছাড়া ওঠ। অনুরূপ চোখ কচলাতে কচলাতে উঠে বসলো। কলি বেগম কড়া সুরে বললেন, এসব নাটক আমার বাড়িতে চলবে না, খেলে খাও না হলে যাও। মা প্লিজ, কি বলেছি শোনোনি? অনুরূপ আবার মায়ের পা ধরে ফেললো। অসহায় সুরে বলল, মা আর কখনো এমন হবে না। আর কখনো এমন হবে না মানে? তুই আর কয়টা বিয়ে করতে চাস? আর একটাও না, বলতে চেয়েছি তোমাকে না জানিয়ে কিছু করব না। অনুরূপ হড়বড়িয়ে বলল কথাটা। কলি বেগম আড়ালে মুচকি হেসেও নিজের চেহারায় কাঠিন্যতা বজায় রাখলেন। বললেন, ঠিক আছে, ভেবে দেখব। এখন খেয়ে ঘরে গিয়ে ঘুমা। বাপ ছেলে একই রকম, আমি বলে ওদের ঘর করেছি, আমার জায়গায় অন্য কেউ হলে জীবনেও করতো না। আমিনুল সাহেব ঘর থেকে বেরিয়ে বলল, দেখিস একদিন তোর বউ এমন ডায়লগ দেবে। অনুরূপ হেসে বলল, প্রত্যেকটা বইই তার শাশুড়ির কাছ থেকে এসব রপ্ত করে। হ্যাঁ, এখন বল, মেনেছেন ম্যাডাম কলাবতী? বলেছে ভেবে দেখবে। আমিনুল সাহেব হেসে বললেন, আরে ওসব ফর্মালিটিস, মেনে বসে আছে, যাক এখন ভালো লাগছে। এখন গিয়ে খেয়ে একটু ঘুমা, বৌমাকেও ফোন করে খবরটা দিস অবশ্যই। অনুরূপ খেয়ে নিজের রুমে গেল। বিছানায় বসে মিলাদকে ফোন করবে তখনই কল এলো হিমেলের। ও ফোন রিসিভ করতে হিমেল বলল, কি অবস্থা ভাই? ভালো, তোর? আলহামদুলিল্লাহ, তোকে একটা ইন্টারেস্টিং খবর জানানোর জন্য ফোন দিয়েছিলাম, বল।
চৈতি নামের মেয়েটা কোনো রাজনৈতিক নেতার সাথে জড়িত, মানে অ্যাফেয়ার আছে। সোজা বাংলায় লোকটার রক্ষিতা। মাঝে মাঝে হুট করে যখন উধাও হয়ে যায় তখন ওই লোকের বাড়িই যায়। তুই ফিরলে আরও বিস্তারিত বলবো। আচ্ছা, আমি কাল আসবো, আয় সাবধানে, রাখছি। অনুরূপ ফোন কেটে ভাবনায় মশগুল হলো। ও ভেতরে ভেতরে এরকম কিছুই অনুমান করেছিল মেয়েটার ব্যাপারে। অনুরূপের মনেই ছিল না মিলাতকে ফোন করার কথা। এদিকে মিলাতের মনে সূক্ষ্ম একটা উৎকণ্ঠা কাজ করছে শ্বশুরবাড়ির কি অবস্থা এটা ভেবে। তাই নিজেই ফোন করলো। অনুরূপ তখন শুয়ে শুয়ে ভাবছিল চৈতির ব্যাপারে। হঠাৎ ফোন আসায় স্ক্রিনে চোখ রাখতেই ঠোঁটের কোণ প্রশস্ত হলো। উবু হয়ে শুয়ে ফোন রিসিভ করে বলল, কি অবস্থা বউ? ভালোই, আপনার কি অবস্থা? পরিস্থিতি কেমন? অনুরূপ প্রফুল্ল স্বরে বলল, আরে বিন্দাস, তোমার শাশুড়ি তো মেনে গেছে। সত্যি? হ্যাঁ। তাহলে বাবা মা কবে আসবেন? আমি কাল চলে আসব। বাবা মা সামনের সপ্তাহে আসবেন। বাহ, আমি এসে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। এখনও তো দেখনি আমার আস্তানা। অবশ্যই, ওটা এখন তোমারও। একটু থেমে অনুরূপ আবারও বলল, আমার ফ্ল্যাটে কিন্তু বেশি আসবাবপত্র নেই। তুমি যখন পুরোপুরি চলে আসবে আমার কাছে তখন তুমি যা লাগে কিনে নিও। ঠিক আছে, আমি আগে গিয়ে দেখি। হ্যাঁ অবশ্যই, মাঝে মধ্যে এসে পিকনিক করে যেতে পারো যদি তোমার বাবা অ্যালাউ করে। মিলাদ ঠিক করে হেসে বলল, আপনার বাসায় যাব পিকনিক করতে? হ্যাঁ, যেহেতু বিয়ের পরও বিবাহিত ব্যাচেলর থাকতে হচ্ছে সেহেতু মাঝে মধ্যে বইয়ের সাথে পিকনিক তো ডিজার্ভ করাই যায়। মিলাদ হাসতে হাসতেই বলল, ঠিক আছে, আসবো পিকনিক করতে। এভাবে আরও বেশ কিছুক্ষণ ওরা দুইজনে হাসাহাসি করলো বিভিন্ন বিষয় নিয়ে। আস্তে আস্তে ওদের সম্পর্ক সহজ হচ্ছে। এর অগ্রাধিকার অনুরূপকেই দিতে হয়। ও মিলাদকে সহজ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। খাটের ওপর ভীষণ আবেদনময়ী ভঙ্গিতে বসে আছে চৈতি। পরনে ফিনফিনে লাল রঙের একটা নাইটি উড়ু পর্যন্ত উঠে আছে। চেহারায় কামুকতার রেশ। হাতের ইশারায় সামনের মানুষটিকে ডাকছে নিজের দিকে। সামনের মানুষটির চোখেও লালসা। সে ঝাঁপিয়ে পড়ল চৈতির ওপর। শুরু হলো প্রাচীন নোংরা খেলা। শারীরিক ক্রিয়া শেষে দুইজনে ক্লান্ত হয়ে পাশাপাশি শুয়ে পড়ল। খানিকক্ষণ পর চৈতি হঠাৎই শোয়া থেকে উঠে চড়ে বসলো লোকটির ওপর। লাস্যময়ী ভঙ্গিতে হেসে বলল, মন ভরেছে জনাবের? খুব। লোকটা উত্তর দিল একই স্বরে, তাহলে আমার মন ভরাও। সে কি, তোমার মন ভরেনি? আরেক রাউন্ড হবে নাকি? এটার কথা বলিনি। গত সপ্তাহে যে বলেছিলাম আমাকে চট্টগ্রামে একটা ফ্ল্যাট দিতে, সেটার কি হলো? দিব তো। কবে দিবে? আসলে তুমি আমাকে ভালোই বাসো না। এটা বলেই চৈতি কপট ঢঙে লোকটার ওপর থেকে নেমে গেল। লোকটা পেছন থেকে নগ্ন শরীরে হাত বোলাতে বোলাতে বলল, খুব শীঘ্রই দেবো গো। একটা প্রজেক্ট আসবে আগামীকাল, তোমাকে সামনের সপ্তাহেই দিতে পারবো। এই কথা শুনে চৈতি খুশি হয়ে জড়িয়ে ধরল আধবুড়ো লোকটাকে। চৈতি গোসল করে বের হতেই দেখল মতিউর হাসান নিজের পাঞ্জাবি পরছে। চৈতি পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে নাকা সুরে বলল, কি গো, চলে যাচ্ছ আমাকে ফেলে? না তো, কাজ আছে একটা, করেই রাতে চলে আসবো তোমার কাছে। সত্যি? চৈতি খুশি হবার ভান ধরে বলল। মতিউর হাসান চৈতির গাল টেনে ধরে বলল, হ্যাঁ সত্যি। পরক্ষণেই চৈতি আবারও নিজের অভিব্যক্তি পরিবর্তন করে নাক টেনে টেনে বলল, তুমি তো আমার কাছেই আসো না। সব ভালোবাসা তোমার বইয়ের জন্য। আরে না, বাচ্চাদের জন্য যেতে হয়। ওকে তো আমি দেখতেই পারি না। আমার সব ভালোবাসা তোমার জন্য। তাই? হ্যাঁ। তাড়াতাড়ি এসো তাহলে। মতিউর হাসান চলে গেলে চৈতি বিছানার ওপর আরাম করে বসলো। এই আলিশান ফ্ল্যাটটা ওর নামেই কেনা। গত 1 বছর আগে রেলমন্ত্রী মতিউর রহমানের সাথে পরিচয় হয় ওর এক বান্ধবীর বিয়েতে। সেই বান্ধবীর মামা হয় এই লোক। বিয়েতে যখনই এই লোকের সাথে ওর বান্ধবী পরিচয় করায় তখনই মনে মনে ছক কষে একে হাতে আনার। সেই জন্য অবশ্য বেশি কসরত করতে হয়নি, 15 দিনেই পটিয়ে ফেলেছে ও। আর তারপর থেকে ওর অভাব নেই, অনেক কিছু আছে ওর নামে, কেউ জানে না। চৈতি মনে মনে হাসে আর ভাবে নেক্সট টার্গেটের কথা। চট্টগ্রামের ফ্ল্যাটটা খুবই জরুরি। রেভানকে আগে একটা শিক্ষা দিতে হবে, পরে মিলাতের দিকে ঘুরবে। চৈতি আফসোসের স্বরে সোয়াগতোক্তি করে, আহারে রেভান, যদি আমাকে ভালোবাসতা তো আমি ভালো হয়ে যেতাম। তুমি আমাকে ভালো হতে দিলে না। আমার ভালো না হওয়ার পেছনে তুমি দায়ী। পরের দিন সকালের ট্রেনে চড়ে দুপুর নাগাদ ঢাকা এসে পৌঁছালো অনুরূপ। তখন বাজে 2:30। প্রথমে মিলাদকে ফোন করলো। রিসিভ করতেই অনুরূপ বলল, কোথায় তুমি? ভার্সিটি থেকে বের হব। আচ্ছা, অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা। মিলাদ ক্যান্টিনে বসে অপেক্ষা করতে লাগলো। আধ ঘন্টা পর দেখা গেল অনুরূপকে। গরমে ঘেমে নেই একাকার। মিলাত নিজের ব্যাগ থেকে রুমাল বের করে বলল, দেখি এদিকে তাকান। অনুরূপ তাকাতে মিলাত রুমালটা দিয়ে রোদে লাল হয়ে যাওয়া ঘামার্ত মুখখানা মুছে দিল।
অনুরূপের ভীষণ ভালো লাগলো। মুখ মুছে দিয়ে মিলাদ বলল, পানি খাবেন? না, চলো বাসায় যাই। আপনার বাসায়? অনুরূপ রিক্সা ডাক দিয়ে বলল, আমাদের বাসায়। রিক্সায় উঠে বসার পর রিক্সার হুড উঠিয়ে দিল রিক্সাওয়ালা মামা। তাতে ওরা অনেকটা কাছে চলে এলো। অনুরূপ যতটা পারে চেপে বসেছে। মিলাত হাসলো ওর কাণ্ড দেখে, কানে কানে ফিসফিস করে বলল, আমরা বিবাহিত মশাই, এত চেপে বসার দরকার নেই। ফর্মালিটিস, তা না হলে তো তোমরা মেয়েরা বলবে আমরা তোমাদের শরীর চাই, তাই না? ফর্মালিটিস করা লাগবে না, ঠিকভাবে বসুন। অনুরূপ সহজ হয়ে বসলো, কিন্তু সমস্যা বাঁধল ওর লম্বা পেশিবহুল হাত নিয়ে। এক হাত মিলাতের পেছন দিকে রাখায়, একটু পরপরই রিক্সার ঝাঁকুনিতে কোমরের সংস্পর্শে আসে। তাই মিলাত ওর হাতখানা উঠিয়ে নিজের ঘাড়ের ওপর রাখলো। অনুরূপ কিছু বলল না, হাসলো কেবল। ওদের ফ্ল্যাটে পৌঁছানোর পর মিলাত ফ্ল্যাটটা ঘুরে দেখলো। বেশি বড় না, তবে ছোটও নয়, মাঝারি ধরনের। দুটো বেডরুম, ডাইনিং, ড্রয়িং একসাথে। সবচেয়ে ভালো লেগেছে অনুরূপের ঘরের ব্যালকনিটা। বিভিন্ন রকমের গাছগাছালি আছে, ওখান থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। অনুরূপ মিলাতের দিকে তাকিয়ে এক ঝলক হেসে বলল, গোসল করে আসি, তারপর কিছু বানিয়ে দিব। অনুরূপ গোসলে যাবার পর মিলাত খুঁজে খুঁজে কিচেনে চলে গেল। ভাত তরকারি রান্নার চেয়ে এখন শর্টকাট নুডলস রান্না করাটাই ভালো। তাই ও নুডলস খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। রান্না করে সাজিয়ে টেবিলে আনতে দেখলো। অনুরূপ হাঁটু পর্যন্ত শুধু একটা টাওয়াল পরেই ওকে ডাকতে ডাকতে ডাইনিংয়ে চলে এসেছে। স্বামী নামক পুরুষটির এই প্রথম এমন রূপ দেখে ঢোক গিলল মিলাত। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। মিলাতের এমন কাণ্ড দেখে অনুরূপ হাসতে হাসতে বলল, দোষ তোমার, তোমাকে রুমে না পেয়েই তো এখানে চলে এলাম। জামা কাপড় পরে আসুন, যান। অনুরূপের মন চাইল আর একটু জ্বালাতে, তাইও এগিয়ে এসে একটু ঝুঁকে মিলাতের কানে কানে বলল, দেখে নিন, আপনারই তো সব। স্বামীরটা দেখলে পাপ হয় না। মিলাত লজ্জায় মুখ ঘুরিয়ে হাসলো অনুরূপের এমন দুষ্টু কথায়। অনুরূপ ভীষণ মজা পেল, হাসতে হাসতে রুমে চলে গেল। টি শার্ট আর ট্রাউজার পরে এসে চেয়ার টেনে বসলো। মুখোমুখি মিলাত বসলো। সহজ ভঙ্গিতে বলল, নুডলস করেছি। আর কিছু মাথায় আসছিল না। আমিও তাই করতাম, আসলে ক্ষুধা লেগেছে বেশি, তাই জটিল কিছু রান্না করাও সম্ভব নয়। খাওয়া শুরু করুন। নুডলস খেতে খেতে মিলাত বলল, আমার ফেভারিট ফুড কি জানেন? কি? নুডলস। কারণ এটা পেটে ইনস্ট্যান্ট শান্তি দেয়। অনুরূপ হাসলো, বলল, তুমি রাঁধতে পারো না? পারি, তবে এক্সপার্ট না। সমস্যা নেই, আমার মা আমাকে সব রান্না শিখেছেন। ওর কথা শুনে মিলাত উৎফুল্ল স্বরে বলল, ওয়াও, গ্রেট। শাশুড়ি মায়ের কাছ থেকে রান্না শিখতে হবে। স্বামীর থেকেও শিখতে পারো। স্বামী তো ব্যস্ত মানুষ, সপ্তাহে একদিন স্বামীটা পুরোপুরি ফ্রি থাকে, সেদিন রান্নার ক্লাসটা করতেই পারো। মিলাত হেসে ফেলল, বলল, কিন্তু আমার বাবা তো এক্সট্রা ক্লাসের পারমিশন দিবে না। পারমিশন আমি নিয়ে নেব, সমস্যা নেই। আচ্ছা। খাওয়া শেষে অনুরূপ বলল, তুমি বারান্দায় বসো, আমি কফি নিয়ে আসি। আমি খাবো না। ওকে, আমার জন্য আনি তাহলে। মিলাত অনুরূপের মাঝারি সাইজের বারান্দায় ঝুলন্ত দোলনায় বসলো। দেখতে লাগলো কি কি গাছ আছে ওর কাছে। বেশিরভাগই ফুল, গোলাপ, অর্কিড, বেলি, রেন, লিলি সহ আরও বেশ কিছু গাছ আছে। কয়েকটা তো ও চিনতেও পারল না। অনুরূপ কফি নিয়ে এসে ওর পাশেই বসলো। কফিতে ছোট একটা চুমুক দিয়ে বলল, আমার আজ রাতের ডিউটি, 8টায় ঢুকবো ডিউটিতে। 7:30টা পর্যন্ত এখানেই থাকো, যাবার সময় ড্রপ করে দেব। বাসায় তো কিছুই বলিনি, বলে দাও আমার সাথে। ঠিক আছে। মিলাত ফোন করলো মিনারা বেগমকে। তিনি রিসিভ করতেই বলল, মা, আমার আসতে একটু দেরি হবে। অনুরূপের ফ্ল্যাটে এসেছি, ওনার ডিউটি 8টা থেকে। আমাকে তখন বাসায় নামিয়ে দিয়ে তারপর যাবেন। তুমি চিন্তা করো না, আর বাবাকেও বলে দিও। ঠিক আছে। অনুরূপকে বাসায় আসতে বলিস। আচ্ছা, বলবো। মিলাত ফোন রেখে অনুরূপের দিকে চেয়ে বলল, মা আপনাকে বাসায় যেতে বলেছে, আসবো। বাবা মা আসুক, তাদের সাথে আসবো। আচ্ছা। অনুরূপ হঠাৎই কফির মগটা মিলাতের সামনে বাড়িয়ে দিয়ে বলল, আমি কিন্তু কফি ভালোই বানাই, টেস্ট করবে? মিলাত প্রথমে একটু হকচকালো, পর মুহূর্তে ঠোঁটে সুন্দর একটা হাসি ফুটে উঠল। হাত বাড়িয়ে কফি মগটা নিয়ে বলল, দেখি, টেস্ট করি। মিলাত এক চুমুক দিয়ে তৃপ্তি পেল, মাথা নেড়ে বলল, আসলেই ভালো হয়েছে। এবার দিন, আমারটা আমাকে ফেরত দিন। কেন? আপনিই তো আমাকে দিয়েছেন। দিয়েছি তো শুধু টেস্ট করতে, পুরো খেয়ে ফেলতে না। মিলাত মুখ ভেঙচিয়ে কফির মগটা দিয়ে দিল। অনুরূপের চোখে দুরন্তপনা, ঠোঁটে দুষ্টু হাসি। মিলাত খেয়াল করলো সে যে জায়গাটায় ঠোঁট দিয়েছিল ঠিক সেখান দিয়ে অনুরূপ কফি পান করছে। মিলাত এতক্ষণে বুঝলো কেন এই লোক হুট করে ওকে দিয়ে কফি টেস্ট করালো।
পুরো শেয়ানা পাবলিক। কফি খাওয়া শেষে অনুরূপ বলল, আমার না মাথা ব্যথা করছে ভীষণ, আমি একটু শুয়ে থাকি, তুমি এখানেই থেকো, যেও না। আপনি আমার কোলে মাথা রাখুন, আমি আপনার মাথা মালিশ করে দিই। অনুরূপ এক ফোঁটা বাক্য ব্যয় করলো না, শটান মিলাতের খালি কোলের ওপর মাথা রাখলো, যেন এই অপেক্ষাতেই ছিল কতকাল। মিলাত সুন্দর করে স্বামীর মাথা ম্যাসেজ করে দিতে লাগলো। অনুরূপের এত আরামবোধ হলো যে সে ঘুমিয়েই পড়ল। তবে ঘুমানোর আগে নিজের জীবন নিয়ে শুকরিয়া আদায় করলো, যেন এমন জীবনই চেয়েছিল সৃষ্টিকর্তার কাছে। মেয়েটা এভাবেই কাছে থেকে যাক, পাশে এসে বসুক, গা ছুঁয়ে দিক। অনুরূপ যখন ঘুম ভাঙল তখন দেখলো মিলাত হেলান দিয়ে ঘুমিয়ে আছে, ওর হাত এখনও অনুরূপের চুলের ভাঁজে। অনুরূপ একদম ধীরে উঠে বসলো, যেন মিলাতের ঘুম না ভাঙে। কিন্তু ওর মৃদু নড়াচড়াতেই মিলাতের তন্দ্রা ছুটে গেল। ও কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল, আপনার মাথা ব্যথা সেরেছে? হ্যাঁ, এখন নেই, ভালো লাগছে। যাক, ভালো হলো, উত্তর দিয়ে মিলাত ঘড়ি দেখল, সন্ধ্যা 7টা বাজে। অনুরূপ উঠে দাঁড়িয়ে বলল, চা বানাবো? মিলাতের ভীষণ ইচ্ছে করছিল চা খাওয়ার। অনুরূপের কথা শুনেই ও মাথা নাড়ল। অনুরূপ মৃদু হেসে চলে গেল চা বানাতে। পেছন পেছন মিলাত এলো। অনুরূপ চায়ের পানি চুলায় বসিয়ে বলল, তুমি মাঝে মধ্যে এলে ভালো লাগবে, আসবো। এরপর টুকটাক কথা চলল ওদের মধ্যে। মিলাদকে চা খেতে দিয়ে নিজে ডিউটিতে যাবার জন্য তৈরি হয়ে নিল। ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় অনুরূপ মিলাতের হাতে একটা চাবি দিয়ে বলল, যখন খুশি এসো। মিলাদ চাবিটা নিয়ে ব্যাগে রাখলো। মনটা ভালো লাগায় ভরে আছে। মানুষটা একটু একটু ব্যাপারে ভীষণ খেয়াল করে, তবুও কাঙ্ক্ষিত খুশিটা মিলাদ হতে পারে না। ভাবে আগের কথা, যদি ফের মন ভাঙে, চোখে আসে জল, যদি হয় আকাশ ছোঁয়া অভিমান। অনুরূপ বুঝতে পারে সবই, তাই জোর করে না। অনুভূতি জোর করে অনুভব করানো যায় না। ধীরে ধীরে বেড়ে ওঠা বুকের ভেতর যেমনটা বেড়ে উঠেছে মিলাতের জন্য ওর। এসি বন্ধ করে দিয়ে সিগারেট ধরালো চৈতি। ওর পছন্দের দুটো সিগারেটের ব্র্যান্ড হলো ডানহিল আর মালবোরো। আপাতত হাতে এখন ধোয়া ওড়াচ্ছে মালবোরো। রাত বাজে 1:30টার বেশি। অর্ধনগ্ন অবস্থায় পাশে ভস ভস করে ঘুমাচ্ছে রেলমন্ত্রী মতিউর হাসান। সে নিজেও উন্মুক্ত বাসনা। চৈতি উঠে এসে বিশাল আয়নার সামনে দাঁড়ালো। দেখলো নিজের শরীরের সৌন্দর্য। বিধাতা কি নিপুণভাবে বানিয়েছেন। তার শরীরে প্রতিটি খাজে কামনার আগুন। সে নিজেই মুগ্ধ হয় তাতে। সিগারেটে টান দিতে দিতে নগ্ন শরীরে বাথটব জড়িয়ে রকিং চেয়ারে বসে ভাবতে লাগলো অনেক কিছু। তারপর হাতের কাছে থাকা টেলিফোন নিয়ে ফোন করলো একটা নাম্বারে। ভেসে আসলো রেভানের ঘুম ঘুম কণ্ঠস্বর। চৈতি তন্ময় হয়ে শুনল সেই স্বর, তারপর রেখে দিল সিগারেটের শেষ অংশ অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে কাতর স্বরে বলল, জান, তোমার ক্ষতি করতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার তো এটা করতেই হবে। যতবারই ভাবি তুমি মিলাদকে ভালোবাসো, ততবার তোমার প্রতি আমার দয়া আসে না। চৈতি বাসায় ফিরেছে কিছুক্ষণ আগে। ওকে দেখে হারুন সাহেব বাজখাই স্বরে প্রশ্ন করলেন, কোথায় ছিলে এতদিন? চৈতি নির্বিকার স্বরে বলল, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। তাহলে এই বাড়িতে থাকার প্রয়োজন নেই। ঠিক আছে, চলে যাচ্ছি। এমনিতেও তোমাদের সব দালান কোঠা তো ছোট মেয়ের নামেই দিচ্ছ। তোমাকেও দিতাম, কিন্তু তুমি তো মানুষ হলে না। চৈতি হঠাৎই অট্ট হাসিতে ফেটে পড়ল। হাততালি দিতে দিতে বলল, আমার তোমাদের সম্পত্তি লাগবেও না। তোমাদের থেকে কয়েক গুণ আছে আমার। তবে তোমাদের মেয়েকে সাবধানে রেখো। এটা বলেই চৈতি হাসতে হাসতে চলে গেল নিজের ঘরে। ওর কথা শুনে হারুন সাহেব, মিলাতের মা, মিলাত সবাই হতভম্ব। একটু পর হারুন সাহেব দুঃখ ভাবাক্রান্ত মনে বললেন, ওর ধ্বংস অতি নিকটে। ও যতটা গতিতে ওপরে উঠছে তার থেকে দ্বিগুণ গতিতে মাটিতে আছড়ে পড়বে। চৈতি নিজের সব কিছু গুছিয়ে একবার রান্নাঘরে গেল। রান্নার খালা পাপিয়া বেগম সকালের চা বানাচ্ছিলেন সবার জন্য। চৈতি তার কাছে একটা খাম বাড়িয়ে দিল। তারপর চাপা স্বরে বলল, এখানে 10,000 আছে, প্রত্যেক মাসে পাবে। শুধু আমাকে এই ঘরের সব ইনফরমেশন দিতে হবে। পাপিয়ার চোখ লোভে চকচক করে উঠল। সে চৈতির হাত থেকে টাকাটা ছো মেরে নিয়ে একটা তেলতেলে হাসি দিয়ে বলল, ম্যাডাম, একদমই চিন্তা করবেন না, সব খবর পৌঁছে যাবে আপনার কাছে। আর এ কথা যেন বাইরে বের না হয়, হলে এমন হাল করব। চৈতি নিজের হুমকি সম্পূর্ণ করার আগে পাপিয়া দ্রুত স্বরে বলল, না না ম্যাডাম, কাক পক্ষীও জানবে না। গুড। কথা শেষ করে চৈতি পুনরায় নিজের ঘরে এসে ট্রলি নিয়ে বাসার সবার সামনে দিয়ে গট গট করে পায়ের আওয়াজ তুলে চলে গেল। ওর চলে যাওয়াতে কারো বিন্দুমাত্র খারাপ লাগলো না।
তবে বাবা মায়ের আফসোস হলো হারুন সাহেব অফিসে যাওয়ার পর মিলাতো তৈরি হতে শুরু করলো ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। আর তখনই ফোন এলো অনুরূপের। মিলাত রিসিভ করতে ওপাশ থেকে ক্লান্ত অথচ আদরপূর্ণ গলার আওয়াজ ভেসে আসলো, বউ একটু নিচে নামবে, তোমাকে একটু দেখে বাসায় যাব। মিলাত মুচকি হেসে বলল, 2 মিনিট অপেক্ষা করুন, আসছি। মিলাত ফোন রেখে নিজেকে আয়নায় একবার দেখেই ব্যাগ আর ফোন নিয়ে বেরিয়ে পড়ল। অনুরূপ নিজের গাড়ির সামনে হেলান দিয়ে অপেক্ষা করছিল বইয়ের জন্য। মিলাতকে আসতে দেখে এগিয়ে গেল সামনে। মিলাত লক্ষ্য করলো নিজের স্বামীকে, রিমলেস চশমার ফাঁকে একজোড়া ঘুমে নিভু নিভু চোখ উকি দিচ্ছে। চুল উস্কো খুস্কো, শার্টের হাতা গুটিয়ে রাখা কনুই পর্যন্ত, তবুও জনাবের উষ্টে লম্বা চওড়া এক হাসি বিদ্যমান। সে মুগ্ধ কণ্ঠে বলে উঠল, বউ তোমাকে ভীষণ স্নিগ্ধ লাগছে, আর আপনাকে ভীষণ ক্লান্ত লাগছে। বাসায় না গিয়ে এখানে এসেছেন কেন? মিলাতের কণ্ঠে বিরক্তির ভান। ভেতরে ভেতরে সে কতটা খুশি সেটা ওর চোখের আভাতেই ফুটে উঠেছে। অনুরূপ একটু ঢং করে বলল, বউকে দেখতে। আমার এত সুন্দর একটা বউ না দেখলে পরাণে ব্যথা করে। মিলাত লজ্জায় ঠোঁট চেপে হাসল, বলল, হয়েছে না বউকে দেখা, এবার বাসায় যান। তাড়িয়ে দিচ্ছ কেন? তাড়িয়ে দিচ্ছি না, এখন আপনার রেস্ট প্রয়োজন, তাই বাসায় যেতে বলছি। আমি তো রেস্টই নিচ্ছি। কিভাবে? মানুষ বিশ্রাম নেয় শরীরের ক্লান্তি দূর করার জন্য, আর মনের ক্লান্তি দূর করার জন্য কি করে ভালো লাগা এবং ভালোবাসার সংস্পর্শে থাকে। শরীরের আরামের সাথে সাথে সবারই মনের আরামও প্রয়োজন আছে, তাই না? অনুরূপ আরেকটু এগিয়ে এসে মিলাতের গালে হাত রেখে উষ্ণ গভীর ভালোবাসাপূর্ণ স্বরে বলল, আমার মনের আরাম তুমি। মিলাত ফের লজ্জা পেল। অনুরূপের ভীষণ ইচ্ছে করলো মেয়েটার কপালে চুমু খেতে। নিজের এই অদম্য ইচ্ছাকে প্রশ্রয় দিয়ে অনুরূপ কাজটা করেই বসলো। মিলাত প্রথমে এক দফা অবাক হলো, পরবর্তীতে ভীষণ ভালো লাগায় মন ছুঁয়ে গেল। এই স্পর্শে লুকানো ছিল হৃদয়ের অব্যক্ত অনুভূতি। এখন মাঝে মধ্যে মিলাত অনুভব করে সে আসলে ভালো থাকে এই অসাধারণ মানুষটার সাথে থাকলে। অনুরূপ ভয়ে ছিল ওহেন কাণ্ডে মেয়েটা যদি কিছু মনে করে। এখনও তো এতটা ফ্রি হয়নি ওরা, কিন্তু না, বইয়ের চেহারায় অদ্ভুত এক ভালো লাগার প্রতিচ্ছবি। অনুরূপ নিঃশব্দে হাসলো, বলল, বউ তুমি কি ক্লাসে যাচ্ছ? হ্যাঁ। চলো আমি নামিয়ে দিই। একদমই না, শীঘ্রই বাসায় যাবেন, খেয়ে ঘুমাবেন। মিলাতের স্বরে শাসন আর অধিকার স্পষ্ট। অনুরূপের আত্মায় প্রশান্তির ঢেউ খেলে গেল। সে বইয়ের একদম বাধ্য স্বামীর মতো মাথা নেড়ে বলল, জি ম্যাডাম, একদম আপনার কথাই শিরোধার্য। এটা বলে অনুরূপ হাত নেড়ে গাড়ির দিকে এগোলো। পেছন থেকে মিলাত ডেকে উঠল, ডাক্তার শুনুন। অনুরূপ ঘুরে দাঁড়িয়ে বলল, বলুন বউ ম্যাডাম, কাল আপনার কখন ডিউটি? কাল আমার ছুটি, সকাল 8টায় ডিউটি শেষ করে আসব, তারপর একদিনের রেস্ট। আচ্ছা, কেন আসবে না? এমনি খবর নিচ্ছিলাম। অনুরূপ হেসে গাড়িতে উঠে বসলো। আরও একবার হাত নেড়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল দৃষ্টি সীমার বাহিরে। পাপিয়া জানতে পেরেছে বড় ম্যাডাম আর স্যার মানে মিলাতের বাবা মা কাল গ্রামে যাবেন, তার মানে বাসায় একা মিলাতি থাকবে। সে দ্রুত চৈতিকে খবরটা দিয়ে দিল। কথাটা জেনে চৈতি ছক কষে ফেলল। এমন অবস্থা করবে যে ডাক্তার অনুরূপ পা ধরে ভিক্ষা চাইবে নিজের স্ত্রীর ইজ্জত। কত বড় স্পর্ধা, ওর ওপর স্পাই লাগায়। এই দুঃসাহস ভেঙে একদম গুড়িয়ে দেবে। কার সাথে খেলতে এসেছে জানে না ডাক্তার সাহেব। নোহা প্রতাপশালী বাবার একমাত্র মেয়ে, খানদানি পরিবারে বেড়ে ওঠা তার। অনার্স শেষ পর্যায়ে এখন তার বিয়ের ঘর আসছে বড় বড় পরিবার থেকে, তবে নোহার পছন্দ হয় না কাউকেই। এই সপ্তাহেও কেউ আসবে ওকে দেখতে। এসব ব্যাপার এখন গা সওয়া হয়ে গেছে। দেখা যায় ছেলের পরিবার তাকে পছন্দ করে বসে আছে, কিন্তু নোহাই রাজি হয় না। এরকম করে বেশ ভালো ভালো বিয়ের প্রস্তাব হাতছাড়া হয়েছে। মিলাত ভেবেছে সারপ্রাইজ দেবে অনুরূপকে। আগামীকাল বাবা মা চলে গেলে সে ওর পছন্দের কিছু রান্না করে ওর বাসায় চলে যাবে, সারাদিন একসাথে থাকাও হবে। এদিকে চৈতি করেছে এক ভয়ানক পরিকল্পনা। পাপিয়াকে আগামীকালের জন্য ছুটি নিয়ে নিতে বলল। পুরো বাসায় মিলাত থাকবে একা। চৈতি 3জনকে ঠিক করলো। বাবা মা বেরিয়ে যাওয়ার পরই যেন ওই বাসায় যায়। তারপর বাকি কাজ আর তাদের বুঝিয়ে দিতে হয়নি। হিংস্রতা আর লালসায় লকলক করে ওঠা দৃষ্টিতেই বলে দিচ্ছে সব কিছু। চৈতি অট্ট হাসিতে ফেটে পড়ল। ভাবলো কাল একবার রেভানকে ফোন করে তার প্রেয়সীর অবস্থাও দেখাবে। দেখা যাক দুই আশিকের মধ্যে কার কতটা কষ্ট হয়। মিনারা বেগম ভোরে উঠে নাস্তা বানালেন।
বেলা একটু গড়াতে স্বামী আর মেয়েকেও ডেকে তুললেন। মিলাত আর হারুন সাহেব ফ্রেশ হয়ে এসে একসাথে নাস্তা খেতে বসলো। মিনারা বেগম খেলেন না, কারণ তিনি বাসে বমি করেন, তাই আর কিছু খাননি। নাস্তা শেষে মিনারা বেগম বললেন, মাংস রান্না করে রেখেছি ফ্রিজে, গরম করে খেয়ে নিস, আজ নাকি বুয়া আসবে না। হারুন সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বললেন, কেন? ওর মেয়ের নাকি জ্বর। ও আচ্ছা। মিলাত বাবা মাকে অভয় দিয়ে বলল, আরে তোমরা এত চিন্তা করো না, আমি কি ছোট বাবু নাকি? হারুন সাহেব হেসে বললেন, হ্যাঁ তুই তো ছোটই, এখনও তোর জন্য ভীষণ চিন্তা হয়, সাবধানে থাকিস। আরে বাবা, সাবধানেই থাকবো। এবার তোমরা আল্লাহর নাম নিয়ে রওনা দাও। হারুন সাহেব আর মিনারা বেগম যাওয়ার আগে মেয়েকে বিভিন্ন রকমের সবক দিয়ে গেলেন, যেমনটা ছোট একটা বাচ্চা মেয়েকে তার বাবা মা বলে যায়। মিলাত আপন মনে হাসলো। নিজের জন্য এক কাপ চা বানিয়ে টিভি ছেড়ে সোফায় পা তুলে আয়েস করে বসলো। চাটা শেষ করে বিরিয়ানি রাঁধবে ঠিক করলো। রেঁধে গোসল করে সেজে গুজে দুপুরে স্বামীর বাড়ি যাবে ঠিক করলো মিলাত। চা খাওয়ার এক পর্যায়ে হঠাৎ কলিং বেল বাজলো। মিলাত তখন টিভিতে একটা হিন্দি মুভি দেখছিল। মনোযোগ বিঘ্ন হতে চায়ের কাপটা সামনের টেবিলে রেখে উঠে গেল সদর দরজার কাছে। লুকিং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করেও পারল না, কারণ দরজার সামনে যিনি উপস্থিত তিনি গ্লাসটা হাত দিয়ে ধরে রেখেছেন। মিলাত বিরক্ত হয়ে ভেতর থেকেই প্রশ্ন করলো, কে? কোনো উত্তর এলো না। মিলাত ফের প্রশ্ন করলো, পরিচয় না দিলে দরজা খুলবো না। তারপরও কোনো উত্তর এলো না। তবে ব্যক্তিটি কলিং বেল বাজাতেই থাকলো লাগাতার। কিছুটা বিরক্ত, ভয়ের মিশ্রণে দরজাটা খুলল সে। কিন্তু দরজা খুলে প্রথমে একটা ভ্যাবাচাকা খেল। 6 ফুট উচ্চতা, গৌরবর্ণ বুদ্ধিদীপ্ত মুখশ্রী, রিমলেস চশমার আড়ালে জোড়া ভুরুওয়ালা এক জোড়া দুষ্টু চোখ, ঠোঁটে চওড়া এক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে তার নিজেরই স্বামী। মিলাতের চেহারাখানা দেখেই বোঝা যাচ্ছে সে সারপ্রাইজ। অনুরূপ পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আজ এখানেই থাকবো, ফাঁকা শ্বশুর বাড়িতে বইয়ের সাথে জম্পেস রোম্যান্স করব। উফ! মিলাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন বাবা মা বাসায় নেই? অনুরূপ একটু থতমত খেয়ে বলল, জাদু। তাই নাকি? হ্যাঁ। বলতে বলতেই সোফায় গা এলিয়ে দিল অনুরূপ। টেবিলের ওপর আধ খাওয়া চা পড়ে থাকতে দেখে তুলে নিয়ে চুমুক দিতেই মিলাত মৃদু উঁচু আওয়াজে বলল, ওটা আমার এঁঠো তো। তুমি তো আর তোমার ঠোঁট জোড়া এঁঠো করার সুযোগ দিবে না, তাই চায়ের কাপই সয়। মিলাত লজ্জা পেয়ে মুখ আড়াল করে বলল, খালি ফাজলামি তাই না? উঠুন, ফ্রেশ হন, নাস্তা দিচ্ছি। তোমার রুম কোনটা? সাথে আসুন। অনুরূপ মিলাতের পেছন পেছন চলল। মিলাতের রুমে প্রবেশ করে চারপাশে একবার নজর বুলালো। এত চাকচিক্য নেই, সুন্দর ছিমছাম পরিবেশ। তবে খাটটা দুইজনের জন্য একটু ছোটই লাগছে। তার জন্য মনে মনে একটু খুশি হলো সে। মিলাত নতুন একটা তাওয়ালি বের করে অনুরূপের হাতে দিতেই অনুরূপ বলল, তোমারটা কই? বারান্দায়। ওটাই আনো। আমারটা ইউজ করবেন তো কি হয়েছে? তুমি সয়, তোমার সব কিছুই আমার। মিলা তার কথা বাড়ালো না, নিজের তোয়ালিটাই এনে দিল। অনুরূপ ওয়াশরুমে যেতেই মিলাদ দৌড়ে বাবার রুমে গিয়ে আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে এনে রুমে রেখে গেল। এখন রুমে থাকা একদমই নিরাপদ নয়, কখন অসভ্য লোকটা খালি গায়ে বেরিয়ে পড়ে কে জানে। তাইও অনুরূপের জন্য নাস্তা তৈরি করতে লেগে গেল। একটু পর আবার কলিং বেল বাজলো। এবার মিলাদ এগিয়ে এসে ব্যস্ত হাতে দরজা খুলল। লুকিং গ্লাসও দেখলো না। দরজা খোলার পরই দেখলো 3টে কুচুটে ধরনের লোক দাঁড়িয়ে আছে। চেহারার মধ্যে কেমন একটা পৈশাচিক ভাব। মিলাদ গলার স্বর কঠিন করে প্রশ্ন করলো, কাকে চাই? তোকে। ওদের মধ্যে একজন এটা বলেই ওকে ধাক্কা দিয়ে ঠেলে ঢুকে গেল ঘরে। তারপর দরজা আটকে দিল ভেতর থেকে। মিলাদ আঁতকে উঠল। ও রুম থেকে ভেসে আসছে অনুরূপের গলা, বউ, ও বউ, কে আসলো? মিলাতের মুখ দিয়ে কথা ফুটছে না। এর মধ্যে অনুরূপ নিজেই বেরিয়ে এলো বাইরে। ওকে দেখে মিলাতে জান এলো। ও নিমিষে লুকিয়ে পড়ল স্বামীর নামক শক্ত প্রাচীরের আড়ালে। অনুরূপ ভুরু কুঁচকে সামনে লোকগুলোকে জিজ্ঞেস করলো, তোরা কারা? তুই কে? চিনবি একটু পর, তোদের চৈতি পাঠিয়েছে না? অনুরূপের স্বরে তাচ্ছিল্য। ওর কথা শুনে লোকগুলো হতভম্ব হয়ে গেল। ওদেরকে বলা হয়েছে একটা, আর এখানে ঘটছে আর একটা। তবু ওরা ভাবলো ওরা 3 জন আর এই ছেলে একা। ছেলেটাকে টপকে মেয়েটাকে তুলে নিয়ে যেতে পারলেই হলো। ওরা এক এক করে এগোতে লাগলো। অনুরূপ মিলাতকে ওর ঘরে গিয়ে বসতে বলল। ও না ডাকা পর্যন্ত যেন বেরিয়ে না আসে। মিলাত রাজি হলো না। ও কিছুতেই এই মানুষটাকে একা রেখে ঘরে গিয়ে বসে থাকতে পারবে না।